আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিপরিষদের সদস্যগণের শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ ৩ অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু ২৫ ফেব্রুয়ারি। জেনেভায় ইউক্রেন ও রাশিয়ায় ২ দিনের শান্তি আলোচনার প্রথম দিন কোনো ঘোষণা ছাড়াই শেষ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। নতুন সরকারের প্রধান হিসেবে আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12:30টার দিকে তিনি সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান। সেখানে তিনি তাঁর সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভূমিধস বিজয় অর্জন করে। বিএনপির এই নিরঙ্কুশ জয়ের 5 দিন পর গতকাল তারেক রহমান দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। 3 বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায়। বিগলে বাজানো হয় করুণ সুর। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, উপদেষ্টাবৃন্দ ও 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় সালাম দেবে। পরে মন্ত্রিপরিষদের সদস্যদেরকে সঙ্গে নিয়ে আরও একবার পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ। আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে দেশের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের নিজ দপ্তরে অফিস করছেন তারেক রহমান। সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বন্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে 50 সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হলো। এর মাধ্যমে 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন। মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ডক্টর খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু, ভূমি মন্ত্রণালয়, নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি, পানি সম্পদ মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আনব এহসানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়। দপ্তর অনুযায়ী প্রতিমন্ত্রীরা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ ইসলাম অমিত, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওয়ায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল, ভূমি মন্ত্রণালয়, ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আমিনুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ রাজীব আহসান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়, মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, জুনায়েদ সাকি, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়, ইশরাক হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ফারজানা শারমিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ নুরুল হক নূর, ভিপি নূর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ইয়াসের খান চৌধুরী,
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আহমদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের প্রতিটি ভবন আজ নতুন মন্ত্রীদের পদচারণায় সরগরম। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই কাজের অগ্রাধিকার ঠিক করতে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রীরা বলছেন, জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের প্রধান লক্ষ্য। বলেন, চ্যালেঞ্জ অনেক, তবে সমন্বিত উদ্যোগে তারা এগিয়ে নিতে চান দেশের উন্নয়নের ধারা। আমরা আমাদের যে কমিটমেন্ট টু দ্য পিপল ডিউরিং দ্য ইলেকশন, নির্বাচনের ম্যানিফেস্টোতে আমরা যেটা কমিট করেছি, আমাদের চেয়ারপারসন, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যে কমিট করেছেন সেই কমিটগুলো আমরা পূরণ করে থাকি। মানুষের প্রতি আমাদের যে দায়বোধ, সেই দায়বোধ আমরা মনে করি যে সরকার পরিচালনা করতে গিয়ে আমাদের মূল লক্ষ্যই থাকবে জনগণের সেবা করা। সারা পৃথিবীব্যাপী গণমাধ্যমের জন্য তথ্য প্রযুক্তির ক্ষমতার কারণে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এবং অন্যান্যদের মতো আমাদেরকেও এই বিষয়ে ভেবেচিন্তে পথ চলতে হচ্ছে। প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে, আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে। আমি আপাতত কোনো মন্তব্য করছি না, তবে গণমাধ্যমের লক্ষ্য যেটা, তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা, আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। চ্যালেঞ্জের জায়গাটা হলো এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা পূরণ করা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব। আমাদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে না। আমাদের মূল জায়গাটা হবে বিএনপির 31 দফাকে ধারণ করে, নির্বাচনী ম্যানিফেস্টোকে ধারণ করে এগিয়ে যাওয়া। দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করতে পেরেছে ঠিকই, তবে কাঙ্ক্ষিত গতি ফিরিয়ে আনতে পারেনি। ফলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করা নতুন সরকারের প্রাথমিক পর্যায়ের মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। রিপোর্ট দিনার সুলতানার। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের টালমাটাল সময় পেরিয়ে দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার। অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও গতি হারিয়েছে। এখন প্রশ্ন, কোন পথে হাঁটলে ফিরবে আস্থা, বিনিয়োগ আর স্বস্তি? অর্থনৈতিক বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি দ্রুত কমানোর উদ্যোগ নিতে হবে, যাতে মানুষ স্বস্তি পায়। সরকারকে সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা, বাজার তদারকি বাড়ানো এবং আমদানি নীতিতে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত। ম্যাক্রো ইকোনমিতে বা সামষ্টিক অর্থনীতিতে প্রাথমিক কিছু স্থিতিশীলতা এসছে গত 18 মাসে, এটা একটা ভালো দিক। কিন্তু ইনফ্লেশন এখনও কিন্তু 9-এর কাছাকাছি, অনেক হাই, এটাকে কমিয়ে 6-এ আনতে হবে। রিজার্ভ 26-এ আছে, আগের তুলনায় ভালো, কিন্তু আমি যখন ইলেকশনের পরে কনফিডেন্স বাড়বে বিজনেসের, তখন তো ইম্পোর্ট ডিমান্ড বাড়বে। আমার 6% গ্রোথ রেটে যদি আমি ফেরত যেতে চাই, এখন 4%-এ আছি, ইম্পোর্ট ডিমান্ড বাড়বে। আমার কি 26 বিলিয়নে হবে? হবে না, আরও বাড়াতে হবে। এই চ্যালেঞ্জ হলো আমার। ম্যাক্রো ইকোনমিক যে স্থিতিশীলতা প্রাথমিকভাবে এসছে, একে আরও সুদৃঢ় করা বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক সুশাসন, কিন্তু সুশাসনের যে বিভিন্ন স্তম্ভ, সেগুলো এখনো আসেনি। ব্যাংকিংয়ে এখনো অনেক আইন আনতে হবে। কর্মসংস্থানের জন্য বাড়াতে হবে বিনিয়োগ, আর বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে প্রথমে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। ব্যক্তিখাতের বিনিয়োগ কিন্তু আমরা চাঙ্গা করতে পারিনি। অন্তর্বর্তী সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন, সিঙ্গল উইন্ডো কার্যকর করা বা বিডার বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল, লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন করা,
আমাদের লিড টাইম কমানো, বেশ কিছু উদ্যোগ ছিল, কিন্তু রেজাল্টটা হলো যে বিনিয়োগে কোনো চাঞ্চল্য আসে না এবং ব্যক্তি খাতে এখন কিভাবে আবার চাঙ্গা করা, তাদেরকে ব্যাংকের ঋণের সুদের হার কিন্তু এখন 12-13% রয়ে গেছে। অন্যান্য প্রাতিষ্ঠানিক যেসব সহায়তা ব্যক্তিখাতকে দেওয়ার, সেগুলো সম্বন্ধে চিন্তা করতে হবে, কস্ট অফ বরোয়িং কমাতে হবে, এই চ্যালেঞ্জটা আছে। এটার সাথে সংশ্লিষ্ট আছে হলো কর্মসংস্থান। আমাদের বৈদেশিক যে শ্রম বাজার, সেখানেও আমাদের নতুন বাজার আরও খুঁজতে হবে। পুরানো বাজারগুলির সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের চুক্তি করে আমাদের যাতে শ্রমিকরা বাইরে যেতে পারেন, সেটাও চেষ্টা করতে হবে। অর্থনীতিবিদদের মতে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্থিতিশীলতা ধরে রেখে অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির পথে নিয়ে আসা। গত 18 মাসে আসলে সংস্কার ছিল সবচেয়ে বড় দাবি, সেটা বিভিন্ন ধরনের সংস্কার, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, অর্থনৈতিক সংস্কারও কিন্তু একটা বড় দাবি এবং প্রয়োজন ছিল। কিছু সংস্কার ছোটোখাটো হয়েছে বিভিন্ন এরিয়াতে, কিন্তু আইসোলেটেড হয়েছে। কিন্তু বাংলাদেশের এখন একটা অর্থনৈতিক পুনরুদ্ধার, প্রবৃদ্ধির চাকা সচল করা, আর আগামী দিনের যে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী অবস্থা, আমাদের কাঠামোগত কিছু দুর্বলতা আছে, যেমন ইনফর্মাল ইকোনমির আধিক্য, সেগুলোর জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক রিফর্ম প্রোগ্রাম দিতে হবে। কর জিডিপির অনুপাত এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক নিচে। বিশ্লেষকরা বলছেন, করজাল সম্প্রসারণ, ডিজিটালাইজেশন এবং কর প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিতে হবে। আমাদের রাজস্ব আহরণ যদি আমরা বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের এখন যেটা চলছে যে উন্নয়ন কর্মসূচির পুরোটাই আমরা ঋণ নির্ভর, অভ্যন্তরীণ অথবা বৈদেশিক, সেটা থেকে বেরিয়ে আসতে পারবো না। এটার একটা বড় দিক হবে হলো কিভাবে আমরা আমাদের রাজস্ব জিডিপি যে হার, সেটা আমরা বাড়াতে পারি, প্রত্যক্ষ কর কিভাবে আমরা আরও বেশি আদায় করতে পারি, হ্যারাসমেন্ট করে না, এটা ভিত্তি বাড়িয়ে এখানে যেসব লিকেজ আছে সেগুলোকে কমিয়ে। আরেকটা যেটা হলো যে মানুষ তো যে কর সরকারকে দিয়ে থাকে, রাজস্ব দিয়ে থাকে, সরকার তো সবটা পায় না। এই যে মাঝখানের যে একটা যে দুর্নীতি, এটাও কমাতে হবে, এখানে প্রযুক্তিকে আনতে হবে। শৃঙ্খলা, সুশাসন, স্বচ্ছতা এবং বাস্তবসম্মত নীতি নির্ধারণ, এই 4 স্তম্ভের উপর দাঁড়িয়ে গড়ে উঠতে পারে পুনরুদ্ধারের নতুন রূপরেখা। নয়তো সংখ্যার স্থিতিশীলতা থাকলেও মানুষের জীবনে স্বস্তি ফিরবে না বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা। দিনার সুলতানা, বিটিভি নিউজ। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশসহ 3 অভিযোগে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের সূচনা উপস্থাপন শেষ। মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হবে 25 ফেব্রুয়ারি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ এ আদেশ দেন। এদিকে আওয়ামী লীগের শাসন আমলে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে দ্বিতীয় দিনের জেরা শেষ। অবশিষ্ট জেরা 23 ফেব্রুয়ারি ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল। তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। উপরে যে ব্যাপক হারে যে ম্যাসাকার করা হয়েছিল, যে গণহত্যা চালানো হয়েছিল, সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম 2 জন হচ্ছেন সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলক। কারণ তারা 2 জন আইসিটির দায়িত্বে ছিলেন। তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যার ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জুনায়েদ আহমেদ পলকের সাথে অন্যান্য মন্ত্রীদের, সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে সলাপ পরামর্শ হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, পরিকল্পনা হয়েছে। সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহত্যা হয়েছে, বাংলাদেশের মানুষের কাছে এটা পৌঁছতে দিলে সেই সময় গণ অভ্যুত্থান আরও বেশি তীব্রতর হতে পারে আশঙ্কায় তারা এই কাজগুলো করেছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
মার্কিন মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও রাশিয়ায় 2 দিনের শান্তি আলোচনার প্রথম দিন কোনো ঘোষণা ছাড়াই শেষ হয়েছে। আলোচনা আজও অব্যাহত থাকার কথা রয়েছে। জেনেভার এই বৈঠকের আগে আবুধাবিতে 2 দফা আলোচনা অনুষ্ঠিত হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে একটি সম্মানজনক চুক্তির দিকে দ্রুত অগ্রসর হতে তিনি প্রস্তুত। তবে রাশিয়া সত্যি শান্তি চায় কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জেলেনস্কি অভিযোগ করেন, বাস্তব কূটনীতির পরিবর্তে মস্কো ক্ষেপণাস্ত্র হামলাকেই অগ্রাধিকার দিচ্ছে। এদিকে ইউক্রেনের বিশাল অংশ জুড়ে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে দক্ষিণের বন্দরনগরী ওদেসার বিদ্যুৎ নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দোনেস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক জেলার মিকোলাইভকা শহরে একটি বেসামরিক গাড়িতে রুশ ড্রোন হামলায় 3 জন নিহত হয়েছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে। আলোচনা শেষে এক ইতিবাচক বার্তা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, জেনেভা বৈঠকে তেহরান ও ওয়াশিংটন চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। আরাকচি সাংবাদিকদের বলেন, যদিও অনেক কারিগরি দিক এখনও বাকি, তবে আলোচনার মূল ভিত্তি বা প্রধান নীতিগুলোর বিষয়ে দুই দেশই একমত হতে পেরেছে। দীর্ঘদিনের অচলাবস্থার পর একে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। প্রায় 4 ঘন্টা ধরে জেনেভায় ওমানের দূতাবাসে এই বৈঠক হয়। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্বে ছিলেন স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। বৈঠকে দুই পক্ষই ওমানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পারমাণবিক ইস্যুতে নিজেদের প্রস্তাব বিনিময় করেছে। আলোচনায় দুই দেশের পরমাণু বিজ্ঞানী, আইন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন। দ্বিতীয় দফার এই আলোচনায় মূলত পারমাণবিক চুক্তির কারিগরি দিকগুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ নিয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। তৃতীয় দফার বৈঠকের জন্য কোনো সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি। আরাকচি বলেন, একটি সম্ভাব্য চুক্তির প্রাথমিক খসড়া তৈরির পর উভয় পক্ষ পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করবে। উভয় পক্ষ এ বিষয়ে একমত হয়েছে যে একটি সম্ভাব্য চুক্তির জন্য এখন খসড়া তৈরির কাজ চলবে। এরপর সেই খসড়াগুলো একে অপরের সঙ্গে বিনিময় করা হবে এবং তার ভিত্তিতে পরবর্তী আলোচনার দিনক্ষণ চূড়ান্ত হবে। এদিকে ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা দেওয়া হয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার করবে না। একই সঙ্গে মঙ্গলবার হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরান। এতে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ করার পথটির কিছু অংশ বন্ধ হয়ে গেছে। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনার মধ্যে এ মহড়া শুরু করে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী IRGC। আলোচনা শুরুর পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক ভাষণে বলেন, ওয়াশিংটন জোর করে তাঁর সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না। নতুন চাঁদ দেখা যাওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আজ থেকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা শুরু হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলোর চাঁদ দেখা কমিটি মঙ্গলবার সন্ধ্যায় নতুন চাঁদ প্রত্যক্ষ করার বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়। প্রথমে সৌদি আরব চাঁদ দেখা যাওয়ার খবর প্রকাশ করে। দেশটির সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার সূর্যাস্তের পর রমজান মাস শুরু হয়েছে এবং বুধবারই প্রথম রোজা পালন করা হবে। একই সিদ্ধান্ত জানায় সংযুক্ত আরব আমিরাত। এছাড়া কাতারও আজ প্রথম রোজা পালনের ঘোষণা দেয়। এদিকে মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানে বৃহস্পতিবার রোজা শুরু হবে। এছাড়া বৃহস্পতিবার রোজা শুরুর ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ চাঁদ দেখা গেলে বাংলাদেশেও আগামীকাল থেকে রোজা পালন শুরু হবে। আবারও দেশের খবর। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে আজ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফ উদ্দিন। সভায় জানানো হয়, 20 ফেব্রুয়ারি থেকে মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। রাত 12টা 1 মিনিটে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল মাঠে শহীদ মিনারে সরকারি দপ্তরের নিজ নিজ কর্তৃপক্ষ পুষ্পস্তবক অর্পণ করবেন। 21শে ফেব্রুয়ারি
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শহীদদের স্মরণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে প্রভাত ফেরি হবে। এদিন বিকেলে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা। এছাড়া নগরের উন্মুক্ত স্থানে ভাষা আন্দোলন সংক্রান্ত সংবাদচিত্র, তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হবে। মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে বিভিন্ন রোগবালাইয়ের প্রকোপ। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, ডেঙ্গু, ভাইরাস জ্বরসহ নানা অসুখে আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চিকিৎসকরা বলছেন, হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর সে সুযোগে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যায়। আইমন ইমরার প্রতিবেদন। ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া একটু খামখেয়ালি ভাব নেয়। কখনো উষ্ণতা বাড়ায়, কখনো শীত। আর শীতের বিদায় লগ্ন একটু বেমানান, দিনে গরম আর রাতে শীত। এই সময়টাতে অনেকেই শরীরে মানিয়ে নিতে পারে না আবহাওয়ার সাথে। চিকিৎসকরা বলছেন, তাপমাত্রার এই ওঠানামার কারণে ছড়িয়ে পড়ে ভাইরাসজনিত জ্বর, সর্দি এবং শ্বাসকষ্ট। সর্দি, কাশি, জ্বরের কারণে মাথাও উঠাতে পারতেছি না, প্রেশারটা লো একটু। কফ খাসি ছিল, আসছে আয়ের ইঞ্জেকশন মারছে, জ্বর ওষুধ দিছে, একটু ভালো লাগতেছে ইনশাল্লাহ। এখন বেশ কয়েকবার বাথরুম হচ্ছে, অনেক দুর্বল হয়ে পড়ছে, কিছুই খাচ্ছে না। সম্ভবত ডায়রিয়ার লক্ষণ দেখা দিচ্ছে আমরা মনে করছি। বাবুর আসলে অ্যালার্জির সমস্যা দেখা যাচ্ছে স্কিনে। এখানে হচ্ছে ওর শরীরে একটু র্যাশের মতো হয়েছে, ওর একটু চুলকানো হয়, হালকা চুলকানো থেকে হচ্ছে আপনার র্যাশ হয়ে ফুলে যাওয়ার মতো হয়, স্কিনের মধ্যে লালচে ধরনের হয়ে যায়। তো আবার কিছুক্ষণ থেকে 2-4 ঘন্টা হয়তো সেটা আবার চলে যায়। আবার একটা সময় পরে একটা জায়গা থেকে শুরু হলেও সেটা পুরো শরীরে ছড়ায় পড়ে আর কি। বাচ্চার রোগ হচ্ছে যে ওর অ্যালার্জি, ডাক্তার বলছে যে এটা ওয়েদার থেকে মেইন সমস্যাটা হচ্ছে, আর গরম থেকে মানে একটু ঠান্ডা জাতীয় বা ওইরকম কোনো স্থানের মধ্যে ওকে রাখার জন্য। বর্তমানে যে রোগগুলো প্রকট আকার ধারণ করেছে তার মধ্যে অন্যতম হল মশাবাহিত রোগ, পানিবাহিত রোগ ও চর্মরোগ। আর্দ্রতা ও অসময়ের বৃষ্টির কারণে বেড়েছে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার জীবাণুবাহী মশার বিস্তার। তাপপ্রবাহের ফলে পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বন্যার কারণে অনিরাপদ পানির ব্যবহার বাড়ছে, ফলে ডায়রিয়া, টাইফয়েড ও জন্ডিসের প্রকোপ বাড়ছে। অতিরিক্ত গরম ও ঘামের কারণে অ্যালার্জি এবং ত্বকের নানা সংক্রমণ এখন নিত্যনৈমিত্তিক বিষয়। ওই ঠান্ডা গরম মিক্সচার হয়ে বাচ্চাদের এই সর্দি, কাশি, নিউমোনিয়াগুলো আবার একটু বাড়া শুরু করছে। আমরা ডেলি এখানে 150 থেকে 200 বাচ্চা আসে। আমাদের ম্যাক্সিমামই এই যে সর্দি, কাশির রোগী বা নিউমোনিয়া রোগী আসতেছে আর কি। চর্মরোগের মধ্যে অ্যাসকেবিস এবং ফাঙ্গাল ইনফেকশনটা বর্তমানে ব্যাপক হারে বাড়ছে। চিকিৎসকের মতে শুধু চিকিৎসা নয়, বরং সচেতনতাই পারে এই ঝুঁকি কমাতে। সুস্থ থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বিশুদ্ধ পানি পান করা এবং ঘরবাড়ি মশকমুক্ত রাখার ওপর জোর দিচ্ছেন তারা। ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য যতটুকু পরিমাণ সতর্ক থাকা যায় ওইটা করতে হবে। তারপর টাইফয়েডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পানিবাহিত রোগ, যেহেতু ওই ফুটানো পানি খাওয়াতে হবে, বাচ্চারা যাতে বাহিরের কোনো খাবার না খায়, সেক্ষেত্রে এই জিনিসগুলো ওরা খেয়াল রাখতে হবে বাচ্চাদের প্রতি বছর হাজার হাজার বাচ্চারা এই শুধুমাত্র ওরসালাইন ঠিকমতো না মানে পরিমাণ মতো না খাওয়ার ফলে মারা যায়। তো এটা হচ্ছে যে মায়েদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে হবে ওরসালাইন খাওয়ানোর ক্ষেত্রে। পরিষ্কার জিনিস, জামা কাপড় পরতে হবে, স্কেবিসের ট্রিটমেন্ট সবাই নেওয়া লাগে, পরিবারের সবাই ওটা নিয়ে মোটামুটি এটা প্রতিকার করতে হবে স্কেবিসের। মৌসুম পরিবর্তন এখন আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং আমাদের দোরগোড়ায় এক বিশাল স্বাস্থ্য ঝুঁকি। যথাযথ ব্যক্তিগত সতর্কতা এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি হতে পারে এই পরিস্থিতি মোকাবেলার মূল চাবিকাঠি। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।
চট্টগ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রমের উদ্যোগে ফটিকছড়িতে অসচ্ছল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা লায়ন ডাক্তার বরুণ কুমার আচার্য, সাধারণ সম্পাদক কৃষ্ণ বৈদ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইব্রাহিম, ডক্টর তরুণ কুমার আচার্য উপস্থিত ছিলেন। এ সময় এলাকার ৭০টি অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শেয়ারবাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্য সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৫,৪২৯.01, যা গতকালের চেয়ে শতকরা 0.54 কম। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় ১৩,৯32.75, যা গতকালের চেয়ে শতকরা 0.34 কম। আজ 228টি কোম্পানির ৭৪,১১,৪৬৪টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য ২১,৯৭,৭০০,০০০ টাকারও বেশি। এর মধ্যে ৭৯টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, ১২২টির কমেছে এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার ১২২.৩০ টাকা, সিঙ্গাপুর ডলার ৯৬.৮৮ টাকা, অস্ট্রেলিয়ান ডলার ৮৬.৬৮ টাকা, কানাডিয়ান ডলার ৮৯.৬৯ টাকা, হংকং ডলার ১৫.৪৭ টাকা, ইউরো ১৪৫.০১ টাকা, ব্রিটিশ পাউন্ড ১৬৫.৯৮ টাকা, সৌদি রিয়াল ৩২.২৩ টাকা, কাতার রিয়াল ৩৩.০৩ টাকা, UAE দিরহাম ৩২.৯২ টাকা, কুয়েতি দিনার ৩৯৬.২০ টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত ৩০.৯৮ টাকা, থাই বাথ ৩.৮৬ টাকা, ভারতীয় রুপি ১.৩৪ টাকা, চীনা ইউয়ান ১৭.৭৬ টাকা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৪ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৩ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৬টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৫২ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত ১টা ৪৬ মিনিটে, জোয়ার সকাল ৮টা ৩৮ মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর ২টা ৭ মিনিটে এবং জোয়ার শুরু হবে রাত ৮টা ৪৯ মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর ৫টা ৫ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ৫টা ৫৩ মিনিটে।